হ্যালো, দ্য ট্রান্সেন্ডেন্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব ব্র্যান্ডিং কিভাবে শুরু হয়েছিল, ব্র্যান্ড ডিজাইনের ভিত্তির বিবর্তন, এর উৎপত্তি, প্রবণতা ও ভবিষ্যতের অন্তর্দৃষ্টি নিয়ে একটি বিশ্লেষণ। পার্ট 1। ব্র্যান্ডিং এর আসল উদ্দেশ্য বুঝতে হলে আমাদের মানব সভ্যতার একদম শুরুতে ফিরে যেতে হবে। সেই মুহূর্তটা কল্পনা করুন যখন আমাদের কোনো পূর্বপুরুষ নিপুণ হাতে প্রথম পাথরের তীরের ফলাটি তৈরি করেছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের মধ্যে একটি তীব্র আকাঙ্ক্ষা জন্মায় সেটির উপর নিজের পরিচয়ের ছাপ ফেলার। এটা আমাদের চিহ্ন, এটা মানুষের স্বভাবের এক অবিচ্ছেদ্য অংশ। আমরা নতুন কিছু তৈরি করতে ভালোবাসি এবং আমরা চাই যে আমাদের এই সৃষ্টির স্বীকৃতি মিলুক, কারণ পরিচয় ছাড়া একটি সেরা কাজও তো অসম্পূর্ণ, তাই না? ব্র্যান্ডিংয়ে শুরু হয়েছিল একটি ভৌত ছাপ হিসাবে, একটি বিশেষ মেকার্স মার্ক যা মাটির পাত্র বা ইটের উপর বসানো হতো। এটা শুধু কোনো ফুলদানির উপর আঁকা প্রাচীন গ্রাফিতি ছিল না, এটি ছিল গুণমান এবং উৎপত্তির একটি সিলমোহর যা নির্মাতার পরিচয় এবং তাঁর কর্মশালার ঠিকানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিত। ভাবুন তো, কোনো বিখ্যাত চিহ্ন দেওয়া পাত্র কিনলেন কিন্তু তাতে জলই থাকছে না, একেবারে প্রাচীন যুগের ব্র্যান্ড বিপর্যয়। যখন কোনো অতিথি সেই বাটিটির প্রশংসা করতেন এবং তার নিচে নির্মাতার চিহ্নটি দেখতেন, তখন একটি কথোপকথন শুরু হতো। আমরাও এমন একটি জিনিস কোথা থেকে পেতে পারি? সেই স্বতন্ত্র চিহ্নটি ছিল বিশ্বের প্রথম কল টু অ্যাকশন, একটি ভিজুয়াল সাইনপোস্ট যা সরাসরি কারিগরের ওয়ার্কশপের দিকে নির্দেশ করত। এটি ছিল সেই সময়ের সেরা 5 স্টার রিভিউ যা মুখে মুখে ছড়িয়ে পড়ত। মানব ইতিহাসের বেশিরভাগ ধরে সাক্ষরতা ছিল একটি বিরল দক্ষতা। ব্যাপক পড়াশোনা ছাড়া এক পৃথিবীতে প্রতীকগুলি সার্বজনীন ভাষা হয়ে উঠেছিল। দক্ষিণ আফ্রিকার ব্লম্বস গুহার ৭৩,০০০ বছরের পুরনো প্রতীক থেকে ইন্দোনেশিয়ার ৪৫,০০০ বছরের পুরনো পশু চিত্রকর্ম পর্যন্ত, ফ্রান্সের দুর্দান্ত লাস্কো বাইসন থেকে তুরস্কের বিশাল গোবেকলি টেপের পাথর পর্যন্ত, প্রাচীন মন্দির থেকে অস্ট্রেলিয়ার আদিবাসী শিলা শিল্প পর্যন্ত, শক্তিশালী প্রতিষ্ঠানগুলি, তা রাজত্ব, বাণিজ্য বা বিশ্বাস যাই হোক, সবার কাছে কর্তৃত্ব, ব্যবসা এবং বিশ্বাস প্রকাশ করতে শক্তিশালী প্রতীকের উপর নির্ভর করত। ইতিহাসের ব্র্যান্ডিং গ্যালারিটি অমূল্য সম্পদে পরিপূর্ণ। ইরানের ৫,০০০ বছরের পুরনো একটি জারে প্রাণবন্ত শক্তির প্রতীক হিসাবে একটি আইবেক্সকে চিত্রিত করা হয়েছে। ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি বৌদ্ধধর্মের একটি শান্ত ও চিরস্থায়ী প্রতীকে পরিণত হয়েছিল। এমন এক ভিজুয়াল আইডেন্টিটি যা শতাব্দীর পর শতাব্দী ধরে অপরিবর্তিত। একটি মায়ান প্লেটে জটিল আইকনোগ্রাফি বৃষ্টির দেবতার অসাধারণ শক্তিকে প্রকাশ করে। মাছের মতো দেখতে ইকথিস চিহ্নটি ছিল প্রাথমিক খ্রিস্টান চার্চের একটি বিচক্ষণ শনাক্তকারী, এবং স্টার অফ ডেভিড ইহুদি সম্প্রদায়ের পরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল। হিন্দু ধর্মে পবিত্র ওম শব্দটি ব্রহ্মাণ্ডের ধ্বনিকে ধারণ করে, এটি সত্যিই একটি মহাজাগতিক লোগো। ইতিমধ্যে ইসলামী শিল্পকলার ক্ষেত্রে গতিশীল তারকা এবং অর্ধচন্দ্র প্রতীক ফিরোজার মনোমুগ্ধকর ছায়ার সাথে মিলিত হয়ে প্রায়শই অধীর আগ্রহে প্রতীক্ষিত স্বর্গের একটি শৈল্পিক প্রতীক হিসেবে কাজ করত। এবং রোমান ঈগল ছিল সাম্রাজ্যের সুস্পষ্ট ব্র্যান্ড, পরম কর্তৃত্বের এক অমোঘ চিহ্ন। একবার ভাবুন তো, এই ব্র্যান্ডগুলির যদি নিজস্ব গাইডলাইন থাকত। ঈগলটিকে সব সময় ডান দিকেই তাকাতে হবে, কোনোভাবেই ভেক্টর পাল্টানো যাবে না। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই চিহ্নগুলি শুধুমাত্র ধর্মীয় লেবেলের চেয়ে অনেক বেশি কিছু ছিল। এগুলি ছিল এক একটি ভিজুয়াল ইশতেহার। এই চিহ্নগুলি একটি সম্পূর্ণ বিশ্বাস ব্যবস্থাকে ধারণ করত। প্রতিটি গল্প, মূল্যবোধ এবং আচার অনুষ্ঠান একটি শক্তিশালী চিহ্নের সংকুচিত থাকত। এটি শক্তিশালী প্রতীকটি তাৎক্ষণিকভাবে জীবন বিশ্বদৃষ্টির একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। ১৭ থেকে ১৮ শতাব্দীর মধ্যে সেরা পোর্সেলিনের নির্মাতারা তাদের পাত্রে একটি মালিকানাধীন চিহ্ন যোগ করতে শুরু করেন। এই চিহ্নটি ছিল খাঁটি হওয়ার প্রমাণ, যা সঙ্গে সঙ্গে বস্তুর মূল্য ও বৈধতা বাড়িয়ে দিত। একইভাবে সোনা ও রূপার কারিগররা ধাতুর বিশুদ্ধতা নিশ্চিত করার জন্য জটিল চিহ্ন মুদ্রণ করতেন, যা গুণমানকে প্রমাণিত করে। প্রাচীন মিশরে নেবামুনের সমাধিতে টিটি ৯০, প্রায় ১৩৫০ খ্রিস্টপূর্বাব্দ, দেখা যায় গবাদি পশুর মালিকানা চিহ্নিত করার জন্য ব্র্যান্ডিং করা হতো। পশ্চিম আমেরিকায় পশুপালকরা গবাদি পশুর ক্ষতি বা চুরি রোধ করার জন্য গরম লোহা ব্যবহার করতেন। এই ব্যবহারিক ঐতিহ্য আধুনিক ব্র্যান্ডিংকে অনুপ্রাণিত করেছিল, যা বিভিন্ন শিল্পে পরিচয়ের প্রতীক।
ঊনবিংশ শতাব্দীতে শিল্প বিপ্লব যখন অর্থনীতিকে বদলে দিল, তখন বাজার গণউৎপাদিত পণ্যে ছেয়ে গিয়েছিল। ব্র্যান্ডিংই তখন একটি ভালো মানের কেটলিকে তার সস্তা অনুকরণ থেকে আলাদা করার একমাত্র উপায় হয়ে ওঠে। এবং নীতিটা ছিল সেই প্রাচীন রোমের বাটির মতোই চিরন্তন। যদি আমাদের কোনো জিনিস পছন্দ হতো, আমরা আবার সেই ব্র্যান্ডটিই খুঁজতাম। ব্র্যান্ড ছাড়া জিনিস কেনা ছিল ভাগ্যের উপর নির্ভর করার মতো। কে জানে, হয়তো প্রথম দিনেই চায়ের কেটলির হাতলটাই খুলে এলো। হাজার হাজার বছর ধরে ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্য ছিল স্পষ্ট, এটি নির্মাতা, উৎস এবং গুণমানকে চিহ্নিত করত। কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে শুধু এটুকুই আর যথেষ্ট ছিল না। প্রতিযোগিতার ময়দান আরও অনেক কঠিন হতে চলেছিল এবং খেলার নিয়মগুলি চিরতরে পাল্টে যাচ্ছিল। এবার শুধু পণ্যের উপর চিহ্ন নয়, মানুষের মনে জায়গা করে নেওয়ার লড়াই শুরু হয়েছিল।